আমার জিদ, আমার অহংকার, আমার সেই অহংকারের জন্য আমি অনেক বড় বড় কাজ করতে সাফল্য পেয়েছি। তাই আজকে অনেক বড় একটা কাজের দায়িত্ব আমাকে দিয়েছে কাজটা করার জন্য। তারপর আমি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আমি গাড়িতে যাব ভাবছিলাম, কিন্তু না, গাড়ি করে যাওয়া যাবে না। ভাবতেই বাসে করে যেতে হবে। যদি গাড়ি নিয়ে যাই তাহলে সমস্যা আছে। একজন সন্ত্রাসীকে ধরার দায়িত্ব আমাকে দিয়েছে। তাই আমি এখন ঢাকায় যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে লুকিয়ে আছে অনেক হাজার হাজার সন্ত্রাসী, যেখান থেকে আমাকে ধরতে হবে ওদের মূল লিডারকে। তাই আমাকে ছদ্মবেশে যেতে হবে। আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ক্যাপ্টেন আবির, আর আমার দায়িত্ব হচ্ছে গিয়ে বড় মিশনগুলো কমপ্লিট করা। এক কথায় বলতে গেলে আন্ডারকভার এজেন্ট। আমার টিমে অনেকেই আছে, যেমন রুদ্র, ঈশান, আরও কয়েকজন রেখেছি আমার টিমের মধ্যে। ওরা সবসময় অল টাইম আমার সাথেই কাজ করে। ওদেরকে আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এখন আমি একটা মিশন শেষ করে আসতে না আসতেই আমাকে আমাদের আর মেয়ে জেনারেল প্রধান বলেছে যে এখন আমি একটা মিশন শেষ করে আসতে না আসতেই আমাদের আর মেয়ে জেনারেল প্রধান বলেছে যে মিশনটা আমাকে কমপ্লিট করতে হবে, কারণ আমি ছাড়া এই কাজটা কেউ কমপ্লিট করতে পারবে না। তাই ওদের কথা রাখার জন্য আমি এই মিশনে যাচ্ছি। আমার নাম ছাড়া আর কোনো পরিচয় নেই, কারণ পরিবারে আমার আর কেউ নেই। ছোটবেলায় সবাইকে হারিয়েছি। শুধু আমি প্রধান আমাকে এতিমখানা থেকে উঠিয়ে নিয়ে এসে ওনার ছেলের মতো মানুষ করেছে। ওনার কোনো সন্তান নেই। ওনার স্ত্রী অনেক আগে মারা গিয়েছে, কিন্তু ওনার মায়া হয় আমার প্রতি। তাই উনি আমাকে নিজের ছেলের মতোই মানুষ করে। এখান থেকে যাওয়ার আগে ভাবছি ওনার সাথে দেখা করব, আর ওনাকে আমি আব্বু বলে ডাকি। ডিউটি কালে ওনাকে স্যার বলতে হয়। তাই আমি ডিউটি শেষে আমার সাথে দেখা করতে চাই। আবির, আসো। তোমার পছন্দের সবগুলো খাবার রান্না করে রেখেছি। এসে খাবার টেবিলে বসো। আমি কোনো কথা বললাম না, ডিরেক্ট খাবার টেবিলে বসলাম। আর আমাকে খাবার বেড়ে দিচ্ছেন আব্বু। তখন বলে উঠলো, আমার পরে এই জেনারেল প্রধানের দায়িত্ব পালন করবে তুমি। তাই আমি চাই তুমি আমার মতো এমন একজন সৎ আর বীর যোদ্ধা হয়ে ওঠো। আমি আশা করি তোমাকে সেই সাফল্য বানাতে পেরেছি, তাই আমি সার্থক। কি সন্ত্রাসী? আর এমন যে সন্ত্রাসী, তাকে ধরার জন্য আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে, এবং কি আমি আশেপাশের কারণে কারোর সাহায্য পাবো না। তাহলে আমি এখন ওখানে গিয়ে কিভাবে তাকে ধরবো? ওখানে গিয়ে তোমার কিছুই করা লাগবে না। সব কিছু যা করার আমিই করব। শুধু তুমি তোমার মাথা খেলিয়ে ওকে ধরার চেষ্টা করবে। আর আমার তোমার ওপর বিশ্বাস আছে। তুমি কত বড় মিশন কমপ্লিট করেছো তা আমার জানা আছে। তোমাকে আমি অনেক ভয়ঙ্কর কাজেও পাঠিয়েছি। সবগুলো কাজ তুমি একাই শেষ করে দিয়ে এসেছো। আমার তোমার প্রতি যত বিশ্বাস আছে তার থেকেও অনেক বেশি বিশ্বাস তোমার টিমের, পুরো আর্মি ক্যাম্পের। যত আর্মি সদস্য আছে সবাই তোমাকে রেসপেক্ট করে। তাই আমি জানি তুমি মিশনটা পারবে। আর আমি ভাবছি এই মিশনটা শেষ করার পর তোমাকে আমি বিয়ে দিয়ে দেব। আর এইভাবে কতদিন আমি রান্না করে খাওয়াবো। ঘরের বউয়ের হাতের রান্না খাবে। আব্বু, তুমিও না? তুই আবার লজ্জাও পাস? বাবা যায়। যাই হোক, ওখানে পৌঁছে কল করিস। তোর থাকার সব ম্যানেজ আমি করে রেখেছি। খাওয়া দাওয়া করে একটু ঘুম দেওয়ার জন্য রুমে গেলাম। বিকেলে আবার গাড়িতে উঠতে হবে, বাসে করে যাওয়া লাগবে, কারণ আমাকে সাধারণ ছেলের মতো যেতে হবে, যেন কেউ আমাকে সন্দেহ না করে। কিন্তু আমার চেহারা আর শরীরের গঠন দেখলে তো মেয়েরা ফিদা হয়ে যায়। এখন ওখানে কম দামি জামা পরি আর আনস্মার্টভাবে কথা বলি। দেখি মিশনটা কি। আব্বু তো মেল করে পাঠিয়ে দিয়েছে, পরে দেখে নেব। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যাম্পে গেলাম। ওখান থেকে ব্যাগপত্র নিয়ে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমার পাশের সিটটা এখনও খালি আছে, সামনে হয়তো কেউ উঠবে। আমি নিজের মতো করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুম থেকে উঠে যখন এই পাশের সিটে খেয়াল করলাম, তখন দেখলাম আমার পাশে একটা মেয়ে বসে আছে। মেয়েটার চোখে মোটা ফ্রেমে চশমা। এখন আমি মেয়েটার চোখটা ভালোভাবে দেখতে পাইনি। শুধু মেয়েটার চোখ না, মেয়েটার কোনো কিছু আমি এখনো দেখতে পাইনি। মানে মেয়েটার এখনো মুখে আমি দেখিনি তো। দেখেছি মোটা ফ্রেমে চশমা পরে মেয়েটা একটা ইংলিশ বই পড়ছে। এত কিছু না দেখে নিজেকে ঠিক করতে লাগলাম। তখনই হেল্পার বলল,
ব্যাগটা উপরে রেখেছে, তাই উপর থেকে ব্যাগটা নেওয়ার জন্য যখনই আমি দাঁড়াই, ড্রাইভার ব্রেক করে, আর তার ফলে আমি মেয়েটার গায়ে গিয়ে পড়ি। তখনই মেয়েটা রাগী গলায় বলে ওঠে, এই যে, আপনার সমস্যা কি? সে কখন থেকে দেখছি আপনি আমার দিকে তাকিয়ে আছেন, এখন তো সোজা সোজা পেয়ে আমার গায়ে এসে পড়লেন। আপনার মতো ছেলেদের না ভালো করে জানি আমি। এখনও মেয়েটাকে ভালো করে দেখিনি। যখনই মেয়েটার দিকে তাকাই, মেয়েটার সৌন্দর্য যেন আমাকে গ্রাস করলো। কি অপরূপ সৌন্দর্য মেয়েটার চোখের মধ্যে, কি যেন একটা মায়া আছে। আমি যেন একদৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা নিজের মতো করে বকে যাচ্ছে। এই যে, আপনার সমস্যাটা কি? আমি আপনাকে এখানে বলছি, আপনি এদিকে তাকিয়ে আছেন কেন? মেয়েটার কথায় আমার ঘোর কাটে। এখন মেয়েটাকে বলে উঠি, দেখুন, আমি ইচ্ছাকৃতভাবে আপনার গায়ে এসে পড়িনি। ব্রেক করার কারণে আমি এসে আপনার গায়ে পড়েছি, আর তারপরে আপনি আমাকে এত কথা বলছেন। আমাদের কথার মাঝে কন্ট্রাক্টর এসে উনি মেয়েটাকে বুঝিয়ে বলে যে ব্রেক করার কারণে হয়তোবা সমস্যাটা হয়েছে। আপনি অন্য সিট আমাকে দিয়ে দিন, আমি এখানে বসতে চাই না। ওনাদের মতো ছেলেদেরকে আমি ভালো করে জানি, ওনারা দেখতে ভালো, সুদর্শন বলে ওনারা অনেক মেয়ের জীবন নষ্ট করে। এবার যেন মেয়েটার কথায় প্রচণ্ড পরিমাণ রাগ হলো। তখন মেয়েটাকে রাগী গলায় বলে উঠি, মিনিটের মধ্যে কারো এভাবে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া উচিত না। আপনি আমাকে কতটুকু জানেন, যার জন্য আপনি আমাকে আমার ক্যারেক্টার সম্পর্কে বলে দিয়েছেন? আর আপনার সাথে আমার মোটেও যাওয়ার ইচ্ছে ছিল না। যদি না এখানে এক্সট্রা কোনো ঠিক সিট থাকতো, তাহলে আমি নিজেই আপনার এখান থেকে উঠে যেতাম। আমার কথা শুনে মেয়েটা এখন যেন শান্ত হয়ে যায়, চুপ করে বসে রইল, আর একটা কথা বললো না। কন্ট্রাক্টর এসে বলল আর কোনো সিট খালি নেই, আর কেউ এক্সচেঞ্জও করবে না। তাই বাধ্য হয়ে আমি ওখানেই বসে রইলাম। মেয়েটার কথায় একটু রাগ হলো, কারণ মেয়েটা আমাকে মাত্র প্রথম দেখায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আর আমি মেয়েটাকে কিছুই বলতে পারলাম না। এর জন্য আমারও রাগ হচ্ছে, কারণ কেউ আমাকে কথা শোনাবে আর তাকে আমি কিছু বলতে পারবো না, সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। হঠাৎ করে গাড়িটা থেমে যায়, আর ড্রাইভার বলতে শুরু করে যার খাবার দরকার তারা এখনই খেয়ে নেওয়ার জন্য। তাই আমি গাড়ি থেকে নেমে যাই। মেয়েটার সাথে আর একটাও কথা বলে নি। মেয়েটাকে দেখে যতই ভালো লাগুক না কেন, কিন্তু মেয়েটা আমাকে একটিবারের জন্য ওর ভুলের জন্য সরি বলেনি। তাই মেয়েটার প্রতি এখন আমার রাগটা প্রচুর পরিমাণে আছে। আসলে ছেলেটাকে এত কথা বলাটা উচিত হয়নি, ছেলেটাকে আসলে সরি বলা দরকার ছিল। ইচ্ছাকৃতভাবে তো আর আমার গায়ে এসে পড়েনি। আসলে আমার বোনের সাথে এমন হয়েছে, আমার বোন এর জন্য সুইসাইডও করেছে। তার জন্য এমন স্মার্ট আর সুদর্শন ছেলে দেখলে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়, কারণ ওরা মেয়েদের সাথে প্রেম করে, ওদেরকে ছেড়ে চলে যায়, এটাই যে ওদের কাজ। আমি সন্ধ্যায় হালকা কিছু খেয়ে নিলাম। কখন আবার বাসায় যাওয়া লাগে তা তো জানি না, সেজন্য রাতে ক্ষুধা লাগলে কি করব। আমি হোটেল থেকে একটু বাইরে যাব, তখনই দেখলাম কতগুলো ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। তাই ভাবলাম ওদের সামনে যাই, আর যদি হোক আন্ডার কভারে থাকি না কেন, আমার সব কিছু যদি না সেকেন্ডে থাকে, তারপরও আমি কখনো কোনো মেয়ের অসম্মান আমার সামনে হতে দিই কিভাবে। ছেলেগুলোর সামনে যাই, তখনই দেখলাম ওই মেয়েটা যেটা আমার পাশে বসা ছিল, মেয়েটা ছেলেগুলোর সামনে যায়। সামনে তাকিয়ে দেখি একটা মেয়েকে কিছু ছেলে ডিস্টার্ব করছে, প্রচণ্ড পরিমাণ রাগ হয়। তাই আমি ছেলেগুলোর কাছে সামনে যাই। তোদের সাহস কি করে হয় একটা মেয়েকে একা পেয়ে এভাবে তোরা ডিস্টার্ব করোস? যারে শালা, এত সময় তো শুধু একটা কোথা থেকে করে পাওয়া মেয়ে পেয়েছি, এখন তো দেখছি একটা পরী সামনে চলে এসেছে রে। মনে হচ্ছে এক্ষুনি আসমান থেকে নেমে এসেছে। বন্ধু, ভালো করে দেখ, উপর থেকে নিচ পর্যন্ত সেই কিন্তু মালটা। তোদের ঘরে কি মাবতী? কি অসভ্যতামির মতো তোর কথাবার্তাগুলো, বেয়াদব কথাকার। সোনা, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, কিন্তু সমস্যা নেই, তোমাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। তুমি এত সুন্দর একটা জিনিস যে কি বলবো। আমি মনে হয় জীবনেও এত সুন্দর মেয়ে দেখিনি। কত মেয়েকে আমি খেয়েছি, সর্বনাশ করেছি, কিন্তু আজ পর্যন্ত তোমার মতো এত রমণী সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। তোমাকে যতই আমি খাবো ততই কম হয়ে যাবে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমাকে আমার বউ করে, আমার রানী করে রেখে দিতে চাই। আমার যেন রাগটা এখন মাথায় উঠে গিয়েছে। আমি ছেলেটাকে কষিয়ে আরও একটা থাপ্পড় দিলাম, মানে দিতেই যাব, তখনই ছেলেটা আমার হাতটা ধরে, আমাকে ওর দুটো বাহুতে জড়িয়ে ধরে বলে, এই, আমি আমার জানকে নিয়ে চলে যাব, তোরা ওই শালাটাকে নিয়ে যা, আর আমি আমার জানকে কাজী অফিসে নিয়ে বিয়ে করব। তোকে আমি সারা জীবনের জন্য চাই, কারণ এমন একটা পরী আমি জীবনে পাবো না।
তাই ওকে তো আমার করে আমি চাই। ছেলেগুলো আমাকে আর মেয়েটাকে দুজনকেই ধরে নিয়ে যেতে লাগলো, কিন্তু আশেপাশে কেউ কিছুই বলছে না। অনেকে তাকিয়ে আছে, কেউ কিছু বলতে পারছে না, আর কেউ এগিয়েও আসছে না, কারণ ছেলেগুলোর হাতে পিস্তল ছিল। এগিয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা আমার কাছে একটু ভালো লেগেছে, কারণ মেয়েটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছে। তাই মেয়েটা আমাকে একটু হলেও ইমপ্রেস করেছে। শুধু রূপবতী হলেই হবে না, গুণেও গুণবতী হওয়া দরকার। আর মেয়েটা সেটাই দেখিয়েছে। আসলে এই মেয়েটা আমাকে খুবই ইমপ্রেস করেছে। ছেলেগুলো মেয়ে দুটোকে নিয়ে যেতে লাগলো। আমি দৌড়ে ছেলেগুলোর সামনে গেলাম। আমি সামনে যেতেই ওরা ভয়ে ভয়ে উঠে। কিরে, আমাদের রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি মরার ভয় নেই? দেখছিস না? আর তুই আমাদের কাছে চলে এসেছিস। তুই এখানে যেভাবে যেভাবে এসেছিস ওইভাবেই চলে যা, না হলে তোর অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো। ছেলেগুলোর কথা শুনে আমি একটু হাসি দিলাম আর বলে উঠলাম, তোরা কি ভেবেছিস তোরা নিজেরা যা ইচ্ছে তাই করবি আর তোদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না? তাই তোরা একদম বোকা। তোরা ভাবছিস তোরাই সব কিছু করতে পারবে আর তোদেরকে কেউ কিছু করতে পারবে না। তাহলে শুনে রাখ, তোরা একটা বলদ। এই, এ তো দেখছি আমার মাথার প্রচুর পরিমাণ গরম করে দিয়েছে। ওই শালাটাকে ধরে আবার কাছে নিয়ে আয়। আয়। আর আমি আমার সবগুলো ওর পিঠে মেরে আধ পিটকাই আমি গাছটা করে দিব, আর বুকে 2-4টা মারবো। ছেলেটার এমন কথায় আমি একটু হাসি দিলাম। আমার হাসি দেখে ছেলেটা আরো রেগে যায়। আবার ছেলেটা বলে ওঠে, উত্তর তো দেখছি অনেক সাহস। তুই আমার হাতে অস্ত্র দেখো, তারপরও ভয় পাচ্ছিস না? তোকে তো মনে হচ্ছে উচিত শিক্ষা দিতেই হবে। এই, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, এই ছেলেটাকে ধরে আমার কাছে নিয়ে আয়, করলে 2-4টা মেরে আসবি। কথাটা বলে ছেলেগুলো আমার দিকে ফিরে আসলো। আমার কাছে আসছে যখনই ছেলেটা আমার হাত ধরবে, তখনই আমি ছেলেটার এক হাত মুচকে দিয়ে আরেক হাত ধরে ওর বুকে একটা লাথি মারি। ছেলেটা সোজা গিয়ে একটা গাড়ির পিছনে পড়ে। আমার এমন অ্যাকশন সিন দেখে যেন উপস্থিত সবাই হা করে দাঁড়িয়ে রইল। তারা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ওরা তো আর জানে না আমি আর্মি কমান্ডার। এসব আমার জন্য কোনো বিষয়ই না। আমরা আর্মিতে থাকলে কত যে কষ্ট সহ্য করতে হয় আর কত যে ভয়ঙ্কর লেভেলের কাজে আমাদেরকে যেতে হয় তাদের কোনো ধারণাই নেই। আমরা কত ভয়ঙ্কর কাজ করে থাকি, আর এরা তো আমার কাছে মশামাছি। শালা, আর কিছুই না করলেও আমার বুকের মধ্যে এখনো 2-4টা গুলির দাগ রয়ে গেছে। ওগুলো যদি ওদেরকে দেখায় ওরা এখানে মতে দিবে। আর ওরা যদি আবার আমার আসল পরিচয় পায় তাহলে এখান থেকে পালানো ছাড়া ওদের কোনো উপায় থাকবে না। নিজেকে নায়ক ভাবিস না। আজকে তোর এমন হাল করব যে তুই চিরকাল মনে রাখবি এই রাকিবের কথা। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে দেখা যাক তুই আমার কি করতে পারিস। এই, তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হারামজাদাটাকে ধরে এখানে মেরে পুঁতে ফেল, আর ওর অস্তিত্ব খুঁজে যেন না পাই। কথাগুলো বলে ছেলেগুলো আমাকে মারার জন্য চলে আসে। আমি শুধু একটা একটা করে একটাকে খুশি দিয়ে সাথে সাথে ওখান থেকে অজ্ঞান করে মাটিতে লুটিয়ে পড়ে। আরও দুটো যখন আমার কাছে আসে ওরা আমাকে না ধরতে পেরে আমার গায়ের শার্টটা ছিঁড়ে ফেলে। আমার শরীরে ওরা এমন দৃশ্য দেখে ভয় কাঁপতে লাগলো। আমি তো দুটো লাথি দিয়ে দুটো জ্ঞান হারিয়ে ফেলে, কারণ ওরা তো আর্মির লাথি খায়নি কখনো। ছেলেটাকে এভাবে দেখে আমার যেন কেমন লাগতে শুরু করলো। আর ছেলেটাকে আমি যেমন খারাপ মনে করেছিলাম তেমন না, ছেলেটা আসলেই ভালো প্রকৃতির মানুষ। ছেলেটা যেন আমাকে ইমপ্রেস করে দিল। আর ছেলেটার ফাইটিং স্টাইলটা কেমন জানি না ইউনিক। আমি যেন ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছি ধীরে ধীরে এমন দৃশ্য দেখে। আর ফের তার শরীরের দিকে তাকালে কেমন জানি না আমার শরীরের মধ্যে ঘাম বেয়ে আসতে লাগলো। ছেলেটার দিকে তাকিয়ে আছি, আমার কেন জানি না নিজের অজান্তেই হিংসে হতে লাগলো যে কেন ওরা এভাবে তাকিয়ে রয়েছে। তার কারণটা আমার অজানা। আমার কোনোভাবে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না, কারণ তোর পুরো শরীরের মধ্যে কি জানি দাগ রয়েছে। এই দাগটা কিসের আমার ঠিক মনে পড়ছে না। তুই তোর পরিচয়টা বল, তুই কে? তোর এখনো এত যোগ্যতা হয়নি যে তুই আমার পরিচয় জানতে পারবি। তোর বাবারও ক্ষমতা নেই যে আমার আসল পরিচয়টা জানার। আর আমি কি পারি? ওর শার্টের কলা ধরে একপাশে দেয়ালের সাথে আটকে কথাগুলো বলতে লাগলাম। ওর মুখে একটা ঘুষি মারতে ও জ্ঞান হারিয়ে ফেলে।
তখন ওর বাকি সবগুলো লোক ওকে ধরে ওখান থেকে নিয়ে যেতে লাগলো। এর মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ আসতেই এখানে সমস্যাটা কি? এখানে কে মারামারি করেছে আর এসব কিছু ভাঙছে কে? আমি এমপি কামালের ছেলে বলতেছে, আর আমার এমন অবস্থা করেছে যে সে সামনে থাকা ছেলেটা। স্যার, আপনার গায়ে হাত তুলেছে কার এত বড় সাহস? কোন ছেলেটা আপনাকে এমনভাবে মেরেছে? আমাকে হাত দিয়ে দেখিয়ে দিন। ওরা যেখানে টাকা পায় আর যেখানে ক্ষমতা দেখে ওখানে সব সময় ভুল মানুষকেই ওরা ধরে নিয়ে যায়। আমি সামনে যাই। আমি সামনে আসতেই তখনই আমাকে বলে ওঠে, দেখুন, এমনিতেই আপনি অনেক ঝামেলার মধ্যে এখানে পড়ে আছেন, এখানে অনেক সমস্যার মধ্যে আছে। আপনি এখন এখান থেকে চলে যান, না হলে আরো বড় সমস্যার মধ্যে পড়বেন। আমাদের কথার মধ্যে তখনই পুলিশ অফিসারটা আমার কাছে চলে আসে। এসে আমার গলা ধরে বলে ওঠে, তোর সাহস তো কম না? তুই কার গায়ে হাত তুলেছিস? কোথা থেকে এসেছিস? তোর ঠিকানা বল, না হলে তোকে এখানে পিটিয়ে শেষ করে ফেলবো। যে অন্যায় করেছে তাকে না ধরে আপনারা ওকে কেন ধরছেন? আপনি তো আমাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন। আপনি ওনাকে ধরার জন্য এসেছেন? বাহ, তোমার ফিগারটা তো অনেক সুন্দর, তাই তো তোমার কাছে আসতে চেয়েছে। খুবই বাজে চোখে তাকায় আর বাজে ইঙ্গিত করে। দেখুন, আপনি এখান থেকে চলে যান, আমি সবকিছু ঠিকঠাক করে নেব। আপনাকে যা বলেছি তাই শুনুন। আপনি এখান থেকে একটু সরে যান। আমার কথা শুনে মেয়েটা ওখান থেকে একটু দূরে চলে যায়। কি করবি রে তুই, যে সব কিছু ঠিক করে ফেলবি? তোকে কি এখানে রাখবো নাকি তোকে থানা নিয়ে আচ্ছা মতো কেলাবো? তারপর দেখি তোকে কে ছাড়ানোর জন্য আসে। আমার এখনো শার্টের কলা ধরে আছে। আমার খুব রাগ হলো, তাই আমি পুলিশের কানে কানে বললাম, আমি পৃথিবীতে সব থেকে দুটো জিনিস আমি পছন্দ করি না। একটা হলো আমার মা বাবাকে নিয়ে গালি দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে আমার শার্টের কলার ধরা। আমি মোটেও পছন্দ করি না। এর জন্য হয়তোবা তার হাত আর মুখ দুটোই থাকে না। কথাটা কিন্তু মাথায় রাখবেন। তোর এত বড় সাহস, তুই অন ডিউটি পুলিশ অফিসারকে হুমকি দিস, আবার এসব কথা বলছিস? তোর তো আজকে খবর আছে। আপনাকে থানায় নিয়ে যান, এরপর আমি বাবাকে সব কিছু খুলে বলছি। আপনি শুধু আপনার যাত্রা করুন, ও আমার যা করতেছে ওর দ্বিগুণ আপনি ওখানে নিয়ে করুন। আমি আবার ওর দিকে রাগী চোখে তাকিয়ে থাকলাম। তখন ওই ছেলেটা ভয়ে ওখান থেকে ওদেরকে নিয়ে চলে যেতে লাগলো, আর পুলিশ অফিসারটা আমার ঘাড় ধরে থানায় নিয়ে আসে। তখনই বাসের কন্ডাক্টর সবাইকে এই স্থানটা ত্যাগ করতে বলে, কারণ এই জায়গাটা নাকি ভালো না। সবাইকে এখান থেকে যেতে বলে। বাস থেকে নেমে আসলাম, তখনই ড্রাইভার আমাকে বলে বাথরুমের জন্য। আমি ওদেরকে চলে যেতে বলি। তারপর তারা আর কোনো কথা বলে না, ওনারা ওই বাসটা ওখান থেকে স্টার্ট করে চলে যেতে লাগলো। আমি শুধু চিন্তা করছিলাম ছেলেটার কথা। ছেলেটা আমাকে বাঁচাতে এত বড় একটা রিস্ক নিল, আর আমি কিনা স্বার্থপরের মতো ওখান থেকে চলে যাব? এটা কোনোভাবেই হয় না। তাই ওখানেই থানায় যাওয়ার জন্য আমি একটা গাড়ি খুঁজতে লাগলাম। রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে বলেই থানা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। উনি বলল রিক্সায় করে যেতে নাকি প্রায় 2 ঘন্টা লেগে যেতে পারে। আমার বাবা উকিল, তাই আব্বুকে কল করলাম। আব্বুকে কল করে সব কিছু খুলে বললাম। তাই আব্বু বলল থানায় গিয়ে ওনাকে ফোনটা ধরিয়ে দিতে, আর বাকিটা ওখানেই কথা বলবে। পুলিশ অফিসারটা আমার ঘাড় ধরে থানার ভিতরে ঢুকে যায়। একটা লাঠি এনে আমাকে বেঁধে পেটাতে লাগলো। এতে যেন আমার কিছুই হচ্ছে না, আরো প্রচন্ড পরিমাণ রেগে যাচ্ছে আমাকে মারতে। আর ও যেন রেগে যাচ্ছে আর বলতেছে, কিরে, ওর গায়ের মধ্যে কি গন্ডারের চামড়া নাকি? কিছুই হচ্ছে না। এত সময় যদি অন্য কোনো ছেলেকে 2-3-4টা লাঠির বাড়ি মারতাম, তাহলে সে জ্ঞান হারিয়ে ফেলতো আর বাপ বাপ বলে আমার কাছে ক্ষমা চাইতেও। কিন্তু ওর গায়ে দেখি কোনো আলাপ পড়ছে না। হচ্ছেটা কি? ওর ভিতরে কি আছে যে ওর গায়ে আমার লাঠির বাড়ি পড়ছে না? ওর এমন কথা শুনে আমি একটা হাসি দিলাম। আমার হাসিতে ও বলে ওঠে, শালা মাদার বোর, আজ তোকে। পৃথিবীর সবকিছু আমি মেনে নিতে পারি, কিন্তু মা বাবাকে যদি গালি দেয় তাহলে আমি তাকে ছাড়ি না। আর এই কথাটা ভুলার মতোই। মাথাটা এত পরিমাণ গরম হয়ে গিয়েছে যে বলে বোঝাতে পারবো না। হাতের বাঁধনটা এখানে ওকে বুক বরাবর একটা লাথি মারি, সোজা গিয়ে ছিটকে পড়ে আর ওদের গেটটা ভেঙে যায়। তখনই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে থাকে অন্যান্য পুলিশের হাবিলদার, সবগুলো ইচ্ছে মতো ধোলাই করতে থাকে। কেউই আমার আর আশেপাশে কাউকে আবার উপর থেকে তুলে পায়েল বক্সের দিকে মারতে থাকে। সবাই মার খেতে লাগলো আমার কাছ থেকে। তখনই পুলিশ অফিসার ওর পকেট থেকে একটা রিভলভার
গান বের করে। ও যখনই আমার সামনে ধরবে তখন ওর হাত থেকে আমি রিভলভার গানটা 1 সেকেন্ডের মধ্যে আমার হাতে নিই এবং কি ওকে বলতে থাকি মিনি F90 এমন সব তথ্য আমি বলতে থাকি। আর এটা কবে কোথাকার আবিষ্কার হয়েছে সব কিছু বলতে থাকি। আর কবে দিয়েছে সবই বলি। সব কিছু আমার মুখের দিকে তাকিয়ে রইল। এগুলো বলার মধ্যে তখনই সবাই মিলে আমাকে চাপড়ে ধরলো। এর মধ্যে দেখলাম একটা আর্মি ভিতরে প্রবেশ করে বলে ওঠে, মিস্টার রফিক সাহেব, যিনি থানার দায়িত্বে আছেন, ওনার কাছে আমি একটা কাগজ নিয়ে এসেছি। আমি এখনো আর্মিটাকে দেখিনি। না দেখে কেমন জানি না আমার কাছে কণ্ঠটা চেনা লাগতে লাগলো। কিন্তু আমাকে ওরা ধরে রেখেছে, তাই আমি ওর মুখটা এখনো দেখতে পাইনি। এ কি, আপনাদেরকে কে মেরেছে? আর আপনাদের মুখে রক্ত কেন? আপনাদেরকে কে মেরেছে? আর থানার এমন অবস্থা কেন? আর আপনি কি এখানের অফিসার? হ্যাঁ স্যার, আমি এখানকার অফিসার। আর ওই লোকটা দেখছেন, ও আমাদের এমন হাল করেছে। আর আমি বুঝতে পারছি না সাধারণ একটা ছেলে কি করে আমাদের এমন করতে পারে। আমি জানি না। আপনি এসেছেন ভালো হয়েছে। আমরা ওকে খবর করতে পারছি না। মনে হচ্ছে ও কোনো টেররিস্ট হবে। আমাদের এলাকার মধ্যে হট্টগোল বাজায়, প্রকৃত আজকে খবর করে দিব আমি। ও জানে না যে আমি কি করতে পারে। থানার মধ্যে প্রায় 15 থেকে 20 জন ছিল। সবাই মিলে আমাকে ধরে একপাশে নিয়ে আসে। তখনই আর্মি অফিসারটা ভিতরে প্রবেশ করে যখনই আমাকে দেখে, স্যার, আপনি টাইগারকেই? আপনাদের সাহস কি করে হয়? আপনারা কাকে এইভাবে ধরেছেন? আপনাদের তো কপাল ভালো যে এখনো আপনারা এখানে বেঁচে আছেন। ছাড় তোদের বলছি। এমনিতেই পুলিশ অফিসারের গায়ের ঘাম উঠে গিয়েছে। এর মধ্যে আর্মিটার কথা শুনে ওর যেন প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো। তখনই পুলিশ অফিসারটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, স্যার, লোকটা কে? আর কি জন্য এমন করছেন, যার জন্য আপনি এমন ভয় পাচ্ছেন আর বলছেন? আপনি তো এখানকার মেয়র আর কমান্ডো। আমাদের এখানের সব দায়িত্ব আপনার মধ্যেই আছে। আপনি তো নিশ্চয়ই আগেই আমাদের এখানে এসেছেন। আর আপনাদের সাহসের কথা তো আমি জানি। বিশেষ করে আপনার সাহস তো আমি জানি। আপনি কত কাকে না কি করেছেন, সব কিছুই। তোমার মাথায় সমস্যা আছে। তুমি জানো না তুমি কাকে ধরেছ। আরে তুমি যাকে ধরেছ ওকে আমরা আর্মি কমান্ডার সবাই টাইগার বলে ডাকি। ওকে আমরা সবাই একাই ভয় পাই, কারণ ও যদি একা আমাদের সবার সাথে একসাথে লড়তে আসে আমরা কেউ ওর সাথে পারি না। তাই আমরা ওকে নাম দিয়েছি টাইগার, যে নামটা শত্রুদের জন্য একটা ভয়ের নাম। ও পুরো শত্রুকে একদম কাঁপিয়ে দেয়। আর বন্ধুদের জন্য বন্ধু, শত্রুদের জন্য কাল। আর্মিটার মুখে কথাটা শুনে যেন থরথর করে কাঁপতে লাগলো। পুলিশ অফিসারটা দৌড়াদৌড়ি করে আমাকে ছাড়িয়ে পা ধরে বলে ওঠে, স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দিন প্লিজ। আমি এখনো আর্মি অফিসার দিকে ভালোভাবে তাকাইনি। ভালোভাবে তাকাতেই দেখি যে ও আর কেউ না, আমার আন্ডারে কাজ করে রুদ্র। তখন ও আমাকে ধরে বলে ওঠে, স্যার, আপনি ঠিক আছেন তো? আমি গতকালকে ছুটি নিয়ে এখানে এসেছি। আমাকে কাপড় দিয়েছে, ওখানে কিছু সমস্যা আছে। আর আপনি আসবেন এটাও আমাকে ফোনে বলা হয়েছে। কিন্তু আপনি তো ঢাকা যাওয়ার কথা, এখানে কি করে? আরে এটা তো আমাদের রোজগারের রুটিন। এগুলো তো আমাদের জন্য কিছুই না, যেন আমরা এগুলো প্রতিনিয়ত খেয়ে আসি। ওরা তো এটা জানে না। আর এখানে একটা সমস্যা আছে, তোমাকে পরে বলবো। সেজন্য আমি এখানে এসেছি। আমি ঠিক আছি, শুধু একটু পানি হাতে মুখে দিলে আমি ঠিক হয়ে যাবো। এই স্যারের বাঁধনটা এখনই খুলে দে। আপনাকে আগে বাইরে নিয়ে মাথায় পানি দিয়ে এরপর দেখছি বিষয়টা। আমি যাওয়ার সময় পুলিশ অফিসারটার দিকে একটু তাকালাম, আর ওর মুখে রক্ত লেগে আছে। রক্তটা মুছে ওর গালে হাত দিয়ে বলি, এটা তোমাদের ওয়ার্নিং দিলাম। নেক্সট টাইম এর জন্য যদি এমন দ্বিতীয় ভুল করে থাকো বা এই কুত্তাদের পিছনে তুমি ঘুরে থাকো, তাহলে মনে করো তোমার জীবনের শেষ দিন। আমি আমি কিন্তু মারলে তার জবাব দিতে হয় না, আর আমি মারলে তো কাউকে জিজ্ঞেসও করি না। আমার কথা শুনে যেন পুলিশ অফিসার জ্ঞান হারানোর মতো অবস্থা। যে কার সাথে পাঙ্গা নিয়েছে ওর মাথা ঘুরতে লাগলো এমন কথা শুনে। রৌদ্র আমাকে সাথে করে নিয়ে যায়, এরপরে মাথায় পানি দেয়। আমি মুখটা মুছে নেওয়ার পরে এখন যেন শরীরটা স্বাভাবিক লাগছে। স্যার, এখানে কি হয়েছে আমি জানি না। আর আপনাকে জিজ্ঞেস করলেও আপনি শুধু আসবেন আর কিছু বলবেন না। আমি আপনাকে ভালোভাবে জানি, তাই আপনাকে এখন ঢাকায় পৌঁছে দিতে হবে। কিন্তু আমি তো যেতে পারবো না। আগামীকাল ছাড়া আমাকে যাওয়া সম্ভব হবে না। ওখানে ঈশান স্যার আছে, আপনার জন্য অপেক্ষা করছে। তুমি এখন চলে যাও, আমি যে কোনোভাবে ম্যানেজ করে নেব।
কিন্তু স্যার এখন তো আপনি গাড়ি পাবেন না, তাহলে আপনি কিভাবে যাবেন? আমি সেটাই ভাবতেছি। তোমার এসব নিয়ে ভাবতে হবে না। এসব আমার কত যে অভিজ্ঞতা আছে, আর এটা আমার অর্ডার। তুমি এখন এখান থেকে চলে যাও। সিনিয়র আর্মিদের কথা সবসময় শুনতে হয়, তাই ও আর কিছু বললো না, সোজা ওখান থেকে চলে যায়। আমি থানা থেকে বের হতে দেখি মেয়েটা আমাকে দেখে ও ধরে বলে বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? আর আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার কিছু করেনি? বেশ অবাক হলাম। মেয়েটা এত সময় চলে যাওয়ার কথা, কিন্তু ও নাকি আমার কাছে চলে এসেছে। আপনি এখানে এসেছেন কেন? আপনাকে না চলে যাওয়ার কথা বললাম? আপনি কেন এখানে এসেছেন? এমনিতে তো এখানে বাস পেতে অনেক কষ্ট হয়ে যাবে, তার উপর আপনি এখানে আবার চলে এসেছেন যে আমি বের হয়ে আসবো। আমার কোনো সমস্যা নেই, তারপরে কেন আপনি আবার এখানে আসতে গেলেন? বারে, আপনি আমার মতো এত বড় একটা উপকার করেছেন, আর আমি আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এইভাবে স্বার্থপর মতো চলে আসতে পারি? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আসলে মেয়েটা অসম্ভব ভালো, কারণ মন মানসিকতা খুবই ভালো। কিন্তু বুঝতেছি না আপনাকে ছেড়ে দিয়েছে কেন? আসলে আমার এক বন্ধু ওখানে থাকে, আমি ওকে ফোন করে বলেছি, তাই ও ওখান থেকে সব ব্যবস্থা করেছে। তাই পুলিশ অফিসার আর কিছু বলেনি, আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ও, তাহলে তো ভালোই হয়েছে। তাহলে চলেন, আমরা এখন ঢাকায় যাব। আপনার মাথায় সমস্যা আছে। আপনাকে বলেছিলাম আপনি চলে যাওয়ার জন্য। এখন কোথাও গাড়ি পাবো নাকি যে এখন যাব? পাগলের মতো কথা বলছেন। আমি কি করে জানবো? ওই সময় তো আমি চিন্তায় ছিলাম আপনার জন্য, যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে ওরা। তাই তো আমি ছুটে এসেছি। এখন হাঁটতে থাকেন, এই অন্ধকার রাত তাছাড়া আর কোনো উপায় নেই। এখানে গাড়ি পাবো কি না তাও জানি না। আমার তো এখনই ভয় লাগছে এই অন্ধকারের মধ্যে। সাহস দেখিয়ে তো চলে এসেছেন, এখন তাহলে ভয় পাচ্ছেন কেন? এমন করছেন কেন? আপনি এত নিষ্ঠুর কেন? একটা মেয়ে ভয় পাচ্ছে আর আপনি এমন করে ওকে বকা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। মেয়েটা আমার পাশে যেতে লাগলো। কেমন জানি না মিষ্টি বাতাস আমাদের গায়ে হয়ে গেল, আর আমার কাছে কেমন জানি না রোমান্টিক ফিল হতে লাগলো। তখনই মেয়েটা বলে ওঠে, আচ্ছা, আমি কিন্তু আপনার নাম ঠিকানা কিছুই জানি না। আপনাকে কি বলে ডাকবো? বাদর নাকি হনুমান? আমার এসব কোনো নাম না, আমার নাম আবির। আমি ঢাকা যাচ্ছি, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি গ্রাম থেকে এসেছি আর ঢাকায় যাচ্ছি পড়াশোনার উদ্দেশ্যে। ও, ভালোই তো। তাহলে তো ভালোই হলো। আমিও ঢাকায় যাচ্ছি। আর আমি সাইমা। আপনার পরিবারকে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই আমি ছাড়া। আমি এতিম। আর কোনো কথা বলো না। এরপরে নরম কণ্ঠে বলে, সরি, আমি জানতাম না। মন খারাপ করবেন না। ঠিক আছে, সমস্যা নেই। সামনে চলুন, যদি কোনো গাড়ি পাই। আচ্ছা, আপনি আমাকে তুমি করে বলেন, ঠিক আছে, সমস্যা নেই। বরঞ্চ আপনি আমার বড়, তাই আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি না। এবার কিন্তু আমার মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আমি আপনার থেকে কত বড়? হয়তোবা হলেও হবে 2 বছরের বড়। তো কি হয়েছে? আপনি এখন থেকে আমাকে তুমি করে বলবেন। মেয়েটা আমার কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ধরে কথাটা বলল রেগে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তুমি করে বলি, সমস্যা নেই। এই তো ঠিক আছে, এখন তুমি করে বলবে। এর মধ্যে দেখলাম একটা বাস। তখনই আমি দৌড়ে গেলাম, গিয়ে আমাদের দুজনের কথা বললাম। কিন্তু বাসের মধ্যে একটা সিট খালি আছে শুধুমাত্র। তাই আমি বাসে উঠিয়ে দিলাম, কিন্তু ও যেতে চায় না, আমার সাথে যাবে। কোনো রকম বুঝে ঢুকে বাসে উঠিয়ে দিলাম। পরেরটা আমি যাব বললাম, কিন্তু কোনো কথাই শুনতে চায় না। একরকম অনেক জোর করে ওকে আমি গাড়িতে ওঠালাম। কিন্তু তোমার নাম্বারটা দাও। মেয়েটাকে নিয়ে পড়েছি বিপদের মধ্যে, তাই বাধ্য হয়ে নাম্বারটা দিয়ে বাস থেকে নেমে আসি। আমি একা ফেলে আমার কোনো সমস্যা নেই, আর আমার এতে কোনো প্রবলেমে নয়, কিন্তু সাথে যদি মেয়ে মানুষ থাকে তাহলে আমি ঝামেলায় পড়বো বেশি। তাই আমার জন্য আমি ওকে বাসে উঠিয়ে দিলাম। আর্মি থেকে কল করে একটা গাড়ি আনার ব্যবস্থা করে ওখানে দাঁড়িয়ে আছি, কারণ সামনেই আর্মি ক্যাম্প। ও ও আমার আসল পরিচয় জেনে যাবে, তাই ওর সামনে গাড়িটা আনতে পারেনি। তাই গাড়িতে উঠে আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে পৌঁছালাম। ঢাকায় আসতেই আমাকে সোজা ঈশানের বাসায় নিয়ে যায়। বাসায় আসতেই ঈশান আমাকে দেখে কাজের ডিটেলস বুঝিয়ে দেয়। এরপর শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা নতুন মিশন, কারণ ছদ্মবেশে আমাকে এখন বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর ঈশান দুজনে ভার্সিটির
দিকে রওনা দিলাম। ঈশান আমাকে ভার্সিটির আশপাশ সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে। এরপর দুজন ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ভার্সিটিতে প্রবেশ করতে তখনই হঠাৎ করে সামনে থাকা একটা ছেলে আমাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে ওঠে, এই হিরো, কোথায় যাচ্ছিস? আমাদেরকে সালাম না দিয়ে? মনে হচ্ছে ভার্সিটিতে নতুন, তাই না? ছেলেগুলোর কথা শুনে আমি সামনে এগিয়ে গেলাম। তখনই পেছন থেকে আমাকে ঈশান বলে ওঠে, স্যার, আপনি যাকে ধরতে এসেছেন সাথে ওর যে ছেলেটা দাঁড়িয়ে আছে সানগ্লাস চোখে, ও হচ্ছে এখানকার মাফিয়া। আর আমরা ওকে কিন্তু ধরতে এসেছি। আর ওর কিন্তু আগে পিছে অনেক লোক আছে, তাই আমরা যে কোনো সময় যদি ধরতে চাই তাহলে সমস্যা হয়ে যাবে। তাই এখানে থেকে প্ল্যান করতে হবে। আমি সব তথ্য পেয়ে আপনাকে জানিয়েছি। তুমি চিন্তা করো না, তুমি শুধু দেখো আমি কি করি। কথাটা বলেই ছেলেগুলোর সামনে এগিয়ে যায়। আমি সামনে আসতেই তখনই ছেলেটা আমার কাছে এসে বলে ওঠে, কিরে, ক্যাম্পাসে নতুন নাকি? বড় ভাইদেরকে সালাম দিস না? আজকে তো আমাদের বড় ভাই এসেছে। তুই তো আমাকে দেখে আগে সালাম দেওয়ার কথা। আমাদের বড় ভাই এসেছে, অনেক দিন র্যাগিং করিনি। তোকে তো মনে হচ্ছে ভার্সিটির নতুন। ভাই, আমি বুঝতে পারিনি। আমি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। আমি গ্রাম থেকে এসেছি। শালা বলে কে ভাই? গ্রাম থেকে এসেছে মুরগিটা বলে কি? বাইকের ওপর হেলান দিয়ে সানগ্লাস চোখে বসে থাকা ছেলেটা বাইক থেকে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, তাই নাকি? তুই গ্রাম থেকে এসেছিস? তাহলে তো তুই গ্রামের মুরগি। যাই হোক, ভালোই হয়েছে। আজকে আমার মুডটা এতটা ভালো না, তাহলে তুই আমার মুডটা ভালো করে দে। আজকে তো প্রায় আমি অনেক দিন পর ভার্সিটিতে এসেছি। দেখি কে কেমন কিভাবে চলাফেরা করছে। ভাই, আগের সপ্তাহ যাকে আপনি ধর্ষণ করেছেন, ওর তো আপনি মনে হচ্ছে সব কিছু চ্যাপ্টার ক্লোজ করেছেন। আরে বলিস না, মাগির মা বাবা বেশি বাড়াবাড়ি করছিল, তাই ওই দুটোকে ওপরে পাঠিয়ে দিয়েছি। আর আব্বু সব কিছু সামলে দিয়েছে। ওই থানা পুলিশ তো সব আমার হাতের মুঠোয়, তুই জানিস না? আমার সামনে ওরা কথাগুলো বলল। এই কথাগুলো শুনেই আমার যেন রক্ত গরম হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে গেল। পুরো শরীরে যত রাগ আছে সবগুলো লোম আছে সবগুলো দাঁড়িয়ে গেল। আমার মাথাটা এত পরিমাণ গরম হয়ে গিয়েছে যে মনে হচ্ছে এখনই আমি ওর জিভটা ছিঁড়ে ফেলি। আমার চোখের দিকে তাকিয়ে প্রথম আকাশ নামের ছেলেটা ভয় পেয়ে যায়। এরপরে আমাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কিরে মাদার বোর্ড, এমন চোখ করেছিস কেন? গাঁজা সেবন করিস নাকি? নিজেকে শান্ত করলাম, নিজেকে স্বাভাবিক করে মনকে বোঝালাম যে এক মাকে শীত চায় না, ওকে তো আমি দেখেই নিব। কিরে, তোর সামনে বড় ভাই দাঁড়িয়ে আছে আর তুই বেয়াদবি করছিস? তোর চোখ ওপরে কেন ছিল সেটা বল, নিচে নামা। কথাটা বলে আমার মাথায় দু একটা থাপ্পড় মারতে লাগলো। ভাই, আপনি কেন ওকে মেরে আপনার হাত শুধু শুধু নষ্ট করছেন? এসব ফকিরের বাচ্চার জন্য আমি তো আছি। বড় ভাইয়ের জুতাটাও নোংরা হয়ে গিয়েছে। নিজের শার্টটা খুলে বড় ভাইয়ের জুতাটা তুই পরিষ্কার করে দে। ভাই, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আমি অন্য কিছু না। কিরে, কি শুনছি? আমি কি ঠিক শুনছি? এই ক্ষেতের বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে এসব কি বলছে? ওর তো সাহস দেখে আমি অবাক হচ্ছি রে। এই শালা, তোর তো দেখি সাহস কম না। কি বলছিস তুই এসব? ছেলেটা আমার শার্টের কলা ধরে কথাগুলো বলতে লাগলো, তাই প্রচণ্ড রাগ হলো। তাই আমি ওকে বললাম, পৃথিবীতে সব থেকে আমি দুটো জিনিস ঘৃণা করি। এক, আমার শার্টের কলা ধরা, আর দ্বিতীয়ত আমার মা বাবা তুলে গালি দেওয়া। কথাটা বলা মাত্রই তখনই আকাশ নামের ছেলেটা আমাকে একটা থাপ্পড় দেয়। তোর এত বড় সাহস, তুই আমাদের এসব বলিস? আমার পুরো শরীর যেন গরম হয়ে যায়। আমি কিছুই করছি না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন এই পাশে থাকা রাহাত নামের ছেলেটা একটা হকি স্টিক নিয়ে আসে। শালা, কত বড় সাহস তুই আমার সামনে কথা বলিস! এই রাহাতের সামনে তোর মতো কত ছোট লোক মেরে আমি কবরে পুঁতে দিয়েছি, তোর কোনো হিসাব নেই। ছেলেটা তার হাতে থাকা কাঠের হকি স্টিকটা দিয়ে আমাকে একটা বাড়ি মারে। সাথে সাথে হকি স্টিকটা ভেঙে যায়। আর আকাশ নামে ছেলে দুটো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন সময় ভার্সিটির মেন গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করছে। তখনই আকাশ নামের ছেলেটা বলে ওঠে, ভাই, ভিতরে এখন মারামারি করলে ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি চলুন, ওকে আমরা পরে পোলাপাইন দিয়ে উপরে পাঠাই দিব। ওর কত বড় সাহস আপনার সামনে অ্যাটিটিউড দেখায়। ও আমার রক্ত গরম করে দিয়েছে, ওকে তো আমি একদম দেখে নেব। ওকে আমি ছাড়বো না, শালা মাদারি কোথাকার। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। গাড়িটা আমার পাশ দিয়ে চলে গেল। গাড়িতে কে আছে জানি না, কিন্তু বোঝাই গেল গাড়িতে যে ব্যক্তিটা আছে তাকে ভয় পায় ওরা। সেজন্য ওরা আমাকে আর কিছুই করলো না, ওখান থেকে চলে আসলো। আমি মনে মনে বলতে লাগলাম, তারা বেঁচে থাকবে তো
আগামীকালকের জন্য যে আমাকে ওরা কিছু করবে। ওদের সফটওয়্যারটা আমি কালকে ক্লিয়ার করে দেব, কারণ মিশনটা আর আমার সম্ভব না। এতদিন এখানে থাকা এমনিতে নিজেকে কন্ট্রোল করা সম্ভব না। এর উপর ওরা মা বাবা ধরে গালি দিয়েছে, তার উপর আমার শার্টের কলার ধরলো, কিভাবে ছেড়ে দিই? ভাই আপনি ঠান্ডা হন, ওই খ্যাতের বাচ্চাকে আমরা ছাড় দিচ্ছি না, ওকে আমি উপরে পাঠিয়ে দিব, আপনি চিন্তা করিয়েন না। আগামীকালকে আপনার সামনে ওকে আমি উপরে পাঠিয়ে দিব। ও কার সাথে বেয়াদবি করেছে ও জানে না। ওর মতো এমন কত ছেঁচড়াকে মেরে আমরা উপরে পাঠিয়েছি, তার কোনো হিসাব নেই। ভাই দেখুন, মেন গেট দিয়ে আপনার পাখি যাচ্ছে। হরে, এটাই তো আমার দুর্বলতা। ওকে আমি যখনই দেখি তখনই আমার ভালো লাগে। আমি কত মেয়ের সাথে না শুয়েছি, কিন্তু ওকে শুধু আমার বউ করতে চাই, রানী করে রেখে দিতে চাই। ওকে আমি সারা জীবনের জন্য চাই, তাই তো এখনো পর্যন্ত ওর গায়ে হাত দিচ্ছি না। কিন্তু ভাই আপনি কি ওর সামনে কেন বলছেন না? আর কত মেয়ে আছে আপনার পিছনে পাগল হয়ে আছে, আপনি এই মেয়েটার জন্য শুধু পাগল হয়ে আছেন। এর মধ্যে কি আছে? চুপ শালা, আমি ভালো করেই জানি ওর জন্য কত ছেলে পাগল। তুইও প্রথম দেখায় ওকে পছন্দ করেছিস, আমি জানি না কারণ ওকে পছন্দ করি, তাই কারো সাহস নেই যে ওর কিছু করার, কাউকে ভালোবাসার। সরি ভাই, আসলে আমি জানি, কিন্তু কি বলবো, মেয়েটার মধ্যে যে কোনো একটা ম্যাজিক আছে, তাই যে কোনো ছেলেকে বশ করতে পারে ও। আজকে আমি ওকে গিয়ে বলবো আমার মনের কথা। তুই ফুলটা দে। এই নিন ভাই, যে ফুলটা আপনি রেখেছিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জব নিয়েছি, বেশি দিন হয়নি, মাত্র 2 মাস হয়েছে। কিন্তু এই 2 মাসের মধ্যে আজও কোনো ছেলে কখনো আমার কাছে এসে কথা বলার সাহস পায়নি। ক্লাসে গেলে ছেলেরা আমার দিকে তাকায় না, মাথা নিচু করে তাকিয়ে থাকে। আমি শুনেছি এখানে রাহাত নামের একটা মাস্তান ছেলে আমাকে নাকি পছন্দ করে, কিন্তু ছেলেটা আমার সামনে এসে কখনো বলেনি। তার ভয়ে কেউ কোনো কথা বলে না। ছেলেটা সম্পর্কে আমি শুনেছি ছেলেটা ভালো না, অনেকগুলো মেয়েকে নাকি ছেলেটা রেপও করেছে। তাই ভাবছি আমি ইউনিভার্সিটি থেকে চলে যাব, কিন্তু এখান থেকে যদি চলে যাই তাহলে কি আমি ওর থেকে বাঁচতে পারবো জানি না। এসব ভাবতে ভাবতে আমি ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতে তখন সামনে একটা গুন্ডা টাইপের ছেলে এসে আমার কাছে বলে ওঠে, হাই জানেমন, তুমি সাইমা, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু জানো আমি রাহাত। হ্যাঁ, হাজারো মেয়ে যার জন্য পাগল, আমি রাহাত বলছি। আর আমি তোমাকে ভালোবাসি, তাই আমার ভালোবাসাটাকে একসেপ্ট করে নাও। আমি তোমাকে আমার রানী করে রাখতে চাই। যদি আমি তোমাকে খাতে চাইতাম তাহলে তো একদিনের জন্যই পেয়ে যেতাম, কিন্তু তোমাকে আমার মন থেকে ভালো লেগেছে, তার জন্য তুমি ধন্যবাদ জানাও আমার এই মনকে, কারণ তোমাকে আমি আমার রানী করতে চেয়েছি, খাটের রানী না। ওর মুখে এমন নোংরা কথা শোনা মাত্রই মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম গরম হয়ে যায়। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে তখনই ছেলেটা আমার হাত ধরে উঠে বলে, আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাবনার পাগলাগারোতে গিয়ে চিকিৎসা করেন। আমি তো তোমার প্রেমের পাগল, তাই তো করি পাগলামি। মেরেছ চটকনা, হের লাইগা কি প্রেম দিবা না? আমি ওখান থেকে সোজা চলে আসতে লাগলাম। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলো। আমি আর পিছনে তাকালাম না, সোজা ক্লাসের দিকে চলে আসলাম। ভাই ও আপনাকে থাপ্পড় মেরেছে, আশেপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু আপনি ওকে কিছু করলেন না। না রে, আমি তো ওকে কিছু করিনি, কারণ ওকে ভালোবাসি। ও যেহেতু আমার ভালোবাসাটা নিল না, তাই তোকে আমি পুরো কলেজের সামনে ধর্ষণ করব। ভাই তাহলে তো সেই মজা হবে। আমাকে ক্লাসটা দেখিয়ে দে, আমি ওখানে যাই। ভাই আপনি সামনে যান, আমি উপরে আছি। কোনো দরকার হলে আমাকে SMS দেবেন, তাহলে হয়ে যাবে। আর আপনার জন্য সব ব্যবস্থা করা আছে। আর আপনি মিশনটা কখন করতে চান আমাকে জানাবেন। রোজকে সবকিছু রেডি করে আসতে বল। আমি যখনই SMS দিব সবকিছু যেন ওকে হয়ে যায়। এইসব নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না, আপনি ক্লাসে যান, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঈশান কথাটা বলে ক্লাসে চলে যায়। আমিও ক্লাস থেকে হাঁটা ধরি। আমি ক্লাসে বসে রইলাম। এখনও ক্লাসের স্যার বা ম্যাম কেউই আসে না। সামনে কোনো সিট খালি ছিল না, বিধায় আমি একদম পেছনে সিটে গিয়ে বসলাম। তখনই দেখলাম ক্লাসের মধ্যে ম্যাডাম প্রবেশ করছে। আমি এখনও ওনার দিকে তাকাইনি। আমি পেছনে বসে আছি আর মাথা নিচু করে শুধু বইগুলো ঘাটাঘাটি করছি। ক্লাসে ঢুকতেই সবাই সালাম দেয়। এখানে অনেকেই নতুন অ্যাডমিশন নিয়েছে, তাই অনেকেই চিনি না। তাই সবার উদ্দেশ্যে বলি, আপনারা এখানে যারা যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন তারা নিজেদের পরিচয় দিন।
এখনও মেয়েটার দিকে আমি ভালোভাবে তাকাইনি। যখন আমি ম্যামের দিকে তাকাই, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কারণ আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা যে আর কেউ না, হ্যাঁ, মেয়েটা হচ্ছে সাইমা। ওই দিন যার সাথে আমার দেখা হয়েছিল। দেখলাম একে একে সবাই নিজেদের নাম পরিচয় দিচ্ছে। আমি যখন দাঁড়ালাম তখনই আমাকে দেখে এক এক করে সবাই নিজের নাম পরিচয় দিচ্ছে। শেষ বেঞ্চের একটা ছেলে উঠতেই আমি যেন চমকে উঠলাম। আমার শরীর দিয়ে যেন 400 ভোল্টের বিদ্যুৎ চমকে গেল। কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আবির, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। পুরো কলেজের মধ্যে আমি ওকে বলে উঠলাম, আবির তুমি এখানে? তখনই মনে হলো আমি তো বাইরে না, কলেজের মধ্যেই আছি, আর ক্লাসের মধ্যে এসব বলে যাচ্ছি। সরি, তোমার পরিচয় বলা লাগবে না, আমি তোমাকে চিনি, তুমি বসে পড়ো। যেন পুরো ক্লাসের ছেলেমেয়েরা হা করে আমার দিকে তাকিয়ে রইল। আমি যেন এলিয়েন, কারণ সাইমা ম্যাম আমাকে জানে। আমি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি, আর আজ পর্যন্ত ম্যামের সাথে কথা বলার আর আমি আগে থেকে ওনাকে চিনি বিষয়টা সবার কাছে কেমন জানি না অদ্ভুতের মতো লাগলো। আবিরকে যে আমার ক্লাসের মধ্যে এভাবে দেখতে পাবো কখনো স্বপ্নেও ভাবিনি। সারাদিনের যত মন খারাপ ছিল, সব মন খারাপ যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গিয়েছে আবিরকে দেখার পর। আসলে ওর মধ্যে ম্যাজিক আছে। আমি যে ওকে আমার ক্লাসে এখন কি স্টুডেন্ট হিসেবে দেখতে পারবো কখনো, হয়তো বা এটা আমি ভাবিনি। যেহেতু ওকে একবার পেয়েছি, তাই ওকে আর ছাড়বো না। আমি আমার মনের কথাগুলো ওকে বলবোই। সাইমা ম্যাম তাকিয়ে থাকে। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে রইলাম। আর সাইমা শুধু আমার দিকে তাকিয়ে রইল। ক্লাস শেষে আমি বের হব, তখনই দেখলাম ঈশান দাঁড়িয়ে আছে। ওকে ডাক দিয়ে বললাম, ওই দিকের কি অবস্থা? ভাই, শুধু ওষুধ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওখানে সব ব্যবস্থা করে রেখেছি। আর আমি বিমান বাহিনীকে সব কিছু বলে দিয়েছি, ও পাশে সব কাজ ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনি শুধু ডেটটা ফিক্সড করে আমাকে জানাবেন। তারও তো ভালোই। এর মধ্যে পেছন থেকে কেউ ডাক দিল। খেয়াল করলাম আবির একটা জুনিয়র ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। কেমন জানি অদ্ভুত, কারণ ও তো ভার্সিটিতে নতুন এসেছে, তাহলে কার সাথে কথা বলছে আর ওকে চেনে কিভাবে? আবির, তোমাকে সেই কখন থেকে ডেকে চলেছি, তুমি তো কোনো কথাই শুনছো না। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর ওকে কিভাবে চেনো? হঠাৎ করে পেছন থেকে সাইমা এসে কথাটা বলে উঠলো। প্রথমে চমকে উঠলাম, পরে নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠলাম, আসলে ও আমাদের গ্রামের, আর ওকে আমি এখান থেকে চিনতে পারি। ওই এখানেই পড়াশোনা করে, আর ওর থেকে জানতে পারি পুরো কলেজের বিষয়টা। আর আমি ওর সাথেই ওর পাশে থাকি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আর কোনো সমস্যা নেই, তাহলে এসব তুমি একটু যাও, আমি আবিরের সাথে একটু কথা বলি। ঈশান যাওয়ার আগে কানে কানে বলে, স্যার আসতে না আসতে ম্যাম পটিয়ে নিলেন। যাই হোক, তাহলে তো আমার বড় স্যারকে খবরটা দিতে হয় যত তাড়াতাড়ি সম্ভব, আপনার বিয়েটা যেন দিয়ে দেয়। ওর পেটে একটা চিমটি মেরে আমি বলি, এখান থেকে পালা, বেশি কথা বলিস না। স্যার, আপনার মুখ দেখে বেশ বুঝতে পারছি আপনি যে ওই মেয়েটাকে পছন্দ করেন, এতে কোনো সন্দেহ নেই। কথাটা বলে ওখান থেকে ঈশান চলে যায়। তখনই সাইমা আমার কাছে এসে আমার শার্টের গলা ধরে বলে ওঠে, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। তোমাকে আমি কতগুলো কল করেছি, একটা কলও তুমি আমার ধরো নাই। হয়েছেটা কি? কি সমস্যা তোমার? ম্যাম কলাটা ছাড়ুন, এটা তো ক্যাম্পাস, আশেপাশে কত মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। দেখুন, আপনি তো আমার ক্লাসের ম্যাম, আর আপনি যদি এভাবে আমার শার্টের গলা ধরে থাকেন তাহলে কি ভাববে? কে কি ভাবছে তা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে তুমি কেন আমার কলটা ধরলে না। আমি ওর থেকে শার্টের কলারটা ছাড়িয়ে নিয়ে শান্ত গলায় বললাম, আসলে আমি ফোন খুব বেশি ইউজ করি না, তাই হয়তোবা আপনার কল দেখতে পাইনি। নাটক করা হচ্ছে তাই না? চলো আমার সাথে। ওই যে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ, ওইখানে গিয়ে বসি। ওখানে বেশিরভাগ ম্যাম আর টিচাররাই বসে। কিন্তু ম্যাম, আমি তো আপনার স্টুডেন্ট, আমি আপনার পাশে গিয়ে বসলে আশেপাশে মানুষ কি ভাববে? মানুষ কি ভাবতেছে তা দেখে আমার কোনো কাজ নেই, তাই তুমি আমার সাথে চলো। আর হ্যাঁ, আর একটিবার যদি তুমি আমাকে ক্লাস ছাড়া বাইরে ম্যাডাম বলে ডাকো না, তাহলে কিন্তু তোমার নাক আমি ফাটিয়ে দেবো। কিন্তু আপনি তো আমার আর কথা বলতে না দিয়ে আমার মুখটা চেপে ধরে বলে ওঠে, আমি তোমার কাছের প্রিয় মানুষ, বুঝতে পেরেছো? সাইমা যখন আমার মুখটা ধরে আমি যেন ওর দিকে এক নজরে তাকিয়ে রইলাম। ওর আসলে চোখের মধ্যে একটা নেশা আছে, যে নেশাটা যে কোনো পুরুষকে আকৃষ্ট করতে বাধ্য করবে। হ্যাঁ, ওর এমন মায়াবী চেহারা আর মিষ্টি কথা শুনে আমি যেন ওর চোখের মায়ায় পড়ে গিয়েছি। আমি সত্যি এই প্রথম কোনো মেয়েকে দেখে এতটা ভালোবেসে ফেলেছি। আমি আবিরের হাত ধরে ক্যাম্পাসের ভিতরে যে ম্যাডামের আড্ডা দেওয়ার জায়গা আছে ওখানে নিয়ে গেলাম, কারণ ওখানের পরিবেশটা অনেকটা সুন্দর। আবিরের হাত ধরে টেনে আমি ওখানে নিয়ে গেলাম। আবিরের পাশাপাশি বসতেই
আমার মধ্যে কেমন জানি না একটা ফিলিংস কাজ করতে লাগলো। আচ্ছা, আমরা যে এখানে বসে আছি, যদি কেউ কোনো কিছু মনে করে? তাতে কি হয়েছে? কে কি মনে করবে তাতে আমার কিছু যায় আসে না। আপনার সাথে আমার এসব হয় না। আপনি আমার থেকে সিনিয়র, তাই আপনার সাথে আমার কখনোই বন্ধুত্ব হয় না। তোমাকে কে বলেছে তোমার সাথে আমি বন্ধুত্ব করব? আমি তো অন্য কিছু তোমার কাছ থেকে চাই, আমাকে দেবে না? আমি সাইমার কথা শুনে হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। তখনই মুখ বন্ধ করে বলে ওঠে, এভাবে হাঁ করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি যখন চাইবো তখন তোমাকে দিতে বাধ্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন চুপ করে বসো। জানো, আজকে যখন আমি ক্যাম্পাসে ঢুকছিলাম তখন কি হয়েছে? তখন রাহাত ওই শয়তানটার কথা সব কিছু খুলে বলি। রাতের কথা শুনে তো আমার মাথা অনেক গরম হয়ে যায়। ও তো দেখছি এখন আমার রাগটাও আর কন্ট্রোলে রাখতে দিচ্ছে না। শেষমেশ আমি যাকে ভালোবেসেছি তার দিকেও নজর দিয়েছে। ওকে তো আর ছাড় দেওয়া যাবে না। তখন সাইমা আমার হাত ধরে বলে ওঠে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু আজকে না, অন্য একদিন বলবো। বুঝতে পেরেছো? রাহাত ভাই, ওই ছেলেটাকে দেখছি আপনার পাখির সাথে কথা বলতে। ক্যাম্পাসের ম্যাডামের যে আড্ডাখানা আছে ওখানে বসে গল্প করছে। ওর সাহস কত বড়! আকাশ, তোকে আমি ছাড়বো না। আমার পিস্তলটা কোথায়? পিস্তলটা বাইর কর। ওকে আজকে আমি ওখানেই মেরে ফেলবো। ভাই, আপনাকে বস এখন কোনো ঝগড়ায় না পড়তে বলেছে, কারণ এখানে প্রিন্সিপাল আছে আর আপনি তো জানেন যে প্রিন্সিপাল আপনার বাবার শত্রু। কালকের সূর্য শুধু দেখতে পারবে, আর ও বেঁচে থাকবে না। ওকে মেরে আমি ওই শালিকে ওখানে সবার সামনে। আমার আর সাইমার কথার মধ্যে হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি রুদ্র কল করেছে। তাই সাইমাকে বিদায় জানিয়ে আমি ফোনটা ধরতে যাব, তখনই পেছন থেকে সাইমা বলে ওঠে, বিকেলে কল করলে প্লিজ দেখা করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। ভাবছি আবিরকে সব কিছু খুলেই বলবো। আমি ওখান থেকে চলে আসি। তখন রুদ্রকে কল ব্যাক করি। তখন রুদ্র বলে ওঠে, স্যার, আপনি ঠিক আছেন তো? আপনাকে সব তথ্য দিয়েছে ঈশান? হ্যাঁ আমি ঠিক আছি। আর ঈশান আমাকে টার্গেট দিয়েছে। ওদের সব গোপন তথ্য তুমি বের করতে পেরেছো? স্যার, ওদের অস্ত্র আস্তানা আমি বের করছি। আপনি বললে আমরা সবাই হামলা দিব। আমি যতটুকু খবর পেয়েছি, ওর ছেলে রাতে ওইখানে যায় না। ও আজকে যাবে পারতে, আর ওর বাবাকে পাবো। আগামীকাল ওই শালা আমার জালে পা দিবে, তখন ওখানে ওকে খেয়ে দিব। তাহলে এখন কি করব আমি? বলুন, অর্ডার দিন। আমি তোমাকে বলবো কি করতে হবে। আমি এখনই আসতেছি, তুমি সব কিছু রেডি করে রাখো। তাই আমি ঈশানকে, ঠিক আছে স্যার, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আমি সব কিছু এখনই আইডি রাখছি। আমি মিলিটারি পোস্টে এখনই কল করে বলে দিচ্ছি। আমি আর ঈশান বাসায় চলে গেলাম। গিয়ে রেডি হলাম। রিভলভারটা আমি সাথে নিয়ে নিলাম। তখন আমরা পুরো আর্মি নিয়ে সবাই ওখানে হামলা করলাম। ওখানে রাহাতের বাবা ছিল। একে করে সবাইকে গুলি করে মেরে ফেললাম। এরপর আমি পুরো ফোর্স নিয়ে সবাইকে ওখানে ধরলাম। আমার কাছে কোনো ছাড় নেই, তাই আমি রাহাতের বাবাকে ছাড়লাম না, ওখানে গুলি করে মেরে ফেললাম। ওদেরকে সব কাজ বুঝিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই তখনই রৌদ্র বলে, স্যার, যা শুনেছি তা কি সত্য নাকি? আপনি নাকি শেষে একজন ম্যাডামের প্রেমে পড়েছেন? তোদেরকে এসব কথা কে যে বলে, লজ্জা পেয়ে কথাটা বললাম। স্যার, নয়া নয়া প্রেমে পড়লে এমন হয়, তাই আমি জানি। ওদের কথার মধ্যে তখনই ফোনটা বেজে ওঠে। হাতের দিকে তাকিয়ে দেখি ফোনটা সাইমা করেছে। তখনই রুদ্র আবার বলে ওঠে, ভাবি কল দিয়েছে, বুঝতে পেরেছি। জান কলটা ধরেন, আর ডিস্টার্ব করবো না, আমি গেলাম। তোদেরকে নিয়ে আর পারা যায় না। কথাটা বলে আমি কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে সাইমা বলে ওঠে, সামনে তোমার যে বাসার পার্কটা আছে, ওই পার্কের সামনে এসো, আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। তুমি কিভাবে আমার বাসার ঠিকানা চিনেছো? আমি তো বলিনি। এত কিছু তোমার জানার কি দরকার? তুমি দাওনি, এতটুকু তোমার জন্য যে মায়ের জোটে নাই সেটাই তুমি শুকরিয়া আদায় করো। আচ্ছা, এখন বলো, তুমি আসবে নাকি তোমাকে এখন আমি তুলে নিয়ে আসবো? আরে বাবা, এত রাগ দেখানোর কি আছে? আমি আসতেছি, ওয়েট করো। আমাদের স্যার দেখছি এখন রাগ ভাঙাতেও শিখে গেছে। রুদ্র দেখ। আমি আর কিছু বললাম না। ওখান থেকে সোজা বের হয়ে গেলাম সাইমার কাছে যাওয়ার উদ্দেশ্যে। একটু সময় পর সাইমার লোকেশনে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। শাড়িতে এক অপরূপ সুন্দর লাগছে। আমি কাছে যেতে ও আমার কাছে আসে। আমার কাছে এসে আমার হাত ধরে বলে, তোমাকে একটা কথা বলতে চাই, জানি না কথাটা বলা উচিত হবে কি না,
কিন্তু বাধ্য হয়ে বলছি, যদি না বলো তাহলে হয়তো বা আমার বেঁচে থাকার সম্ভাবনা আর থাকবে না। কি এমন কথা যার জন্য তোমার এত পাগল হওয়া আর দেওয়ানা হয়ে আছো? আসলে সত্যি বলতে, আমি প্রথম যখন তোমার সাথে পরিচয় হয় তখন থেকে আমার তোমাকে ভালো লেগে যায়। আর ওই ভালো লাগা থেকে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তুমি আমার বয়সে জুনিয়র, তারপর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি তুমি এটি, এরপরও আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি স্টুডেন্ট, কিন্তু তারপরও আমি তোমাকে ভালোবাসি। তুমি চিন্তা করো না, তোমার পড়াশোনা না শেষ হওয়া পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু প্লিজ তুমি আমাকে না করো না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, কারণ আমি সবসময় তোমার মতো একজন চেয়েছি যে আমাকে সবসময় প্রোটেক্ট করবে। আমি এমনই সাইমার প্রতি আমি এমনিতেই সাইমার প্রতি ইমপ্রেস। এই কথাটা শুনে আমি খুশি হলাম যে আমার আসল পরিচয় না জেনে ও তো আমাকে সাধারণ মানুষ হিসেবে ভালোবেসেছে, আমাকে ভালোবাসার কথা বলেছে। এটাতে আমি অনেক খুশি হয়েছি। আমার এমন চুপ থাকা চোখে যেন সাইমার চোখ দিয়ে পানি। তুমি এখন বাসায় যাও, আমি তোমাকে আগামীকাল কথাটা বলবো। সাইমা কান্না করতে লাগলো। ও যেন নীরব দৃশ্যহীন হয়ে দাঁড়িয়ে রইল। ও যেন এখনই কান্না করে দিবে। তখনই আমি ওর চোখের দিকে তাকিয়ে খেয়াল করলাম চোখ দিয়ে জল পড়ছে। তাই আমি ওর চোখ দুটো মুছে দিয়ে ওকে বলে উঠলাম, তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে উত্তরটা দেব। জানি না তুমি কি উত্তর দিবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া করব যেন তুমি আমাকে ভালোবাসো। আমি সাইমাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে নিজেও বাসায় চলে আসি। বাসায় এসে দেখি ওরা খাবার রেডি করে রেখেছে আমার জন্য। তখনই আমাকে দেখে খোঁচা মেরে রৌদ্র বলে ওঠে, ঈশান, আমাদের স্যার এখন মেয়েদের সাথে দেখা করতে চায়, বুঝেছিস? করবে না স্যার, তো এখন রোমিও। এখন তোরা নাটক কম কর আর আমাকে খাবার দে, আমি খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠতেই আমাকে দেখে ঈশান আর রৌদ্র দুজনেই বলে ওঠে, স্যার, আজকে মিশনটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আপনি কি সাইমা ম্যামকে সবকিছু খুলে বলেছেন? আমি আসলে ওকে কি বলবো নিজেও চাই না। ওকে কি সত্যি আমার ভালোবাসার কথাটা বলা উচিত? স্যার, আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে সত্যি আপনি ওকে কথাটা বলে দেওয়া প্রয়োজন। আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার থেকে সিনিয়র। এটা কি সমাজ আমাদেরকে মেনে নেবে? আপনি যদি সমাজের অজুহাত দেখান তাহলে তো হবে না। আপনাকে সমাজকে এগুলো যদি দেখে চলেন তাহলে আপনাকে না খেয়েই মরতে হবে। স্যার, একটা কথা বলি, সমাজ আপনাকে কখনো এসে জিজ্ঞেস করবে না তুমি আজকে ভালো আছো কিনা। বরঞ্চ যখন আপনি একটি খারাপ কাজের জন্য যাবেন তখন সমাজ আপনাকে ঠিকই ওই কথার জন্য হাজারটা প্রশ্ন করবে। রুদ্রর কথার কোনো উত্তর আমি খুঁজে পাইনি, কিন্তু এতটুকু আমাকে বুঝিয়ে দিয়েছে যে নিজের ভালোবাসাকে যদি পেতে হয় তাহলে অবশ্যই নিজেকে সমাজের সাথে লড়াই করে নিয়ে বাঁচতে হবে। স্যার, আপনি তাহলে ভার্সিটিতে যান, আমরা এখানে বাকি কাজগুলো করে ফেলি। আপনি চিন্তা করবেন না, আজকে ওর শেষ দিন, ওকে আমরা ছাড়বো না। আমি, রুদ্র আর ঈশান দুজনকে বিদায় জানিয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। একটা সময় পর ভার্সিটি এসে পৌঁছায়। ক্যাম্পাসটা কেমন জানি না ফাঁকা ফাঁকা লাগছে, এখনও মনে হয় কেউ আসেনি। আমি ক্যাম্পাসের একপাশে বটগাছের নিচে এসে বসে রইলাম। ভাই, গতকালকে আপনি 3টা মেয়ের সাথে পার্টি করেছেন, তাই এখন আপনি ঘুমিয়ে আছেন। তাড়াতাড়ি চলুন, না হলে আপনার পাখিটাকে আপনি কিছুই করতে পারবেন না। তুই ঠিকই বলেছিস, আজকে আমি ওই মারানিকে ছাড়বো না। ওকে আজকে সবার সামনেই হাল করব যে ও সারা জীবন আমার কথা মনে রাখবে। এখন তাড়াতাড়ি চল, আমাদের যত লোক আছে সবাইকে খবর দেই। ঠিক আছে, আমি আপনার সাথে লোক পাঠিয়ে দিচ্ছি, আর আমি মেহরাব বসের কাছে গিয়ে দেখা করে আসছি। আকাশ তো জানে না ওর মেহরাব বসকে আমি যে আগে উপরে পাঠিয়ে দিয়েছি। আর গতকালের মিশনের কথা এখন পর্যন্ত কেউ টেরও পায়নি, শুধু ওখানে পুলিশ যেতে পেরেছে তদন্ত করার জন্য। এই, তোরা আমার সাথে ভার্সিটিতে চল, ওখানে গিয়ে ওই দুইটাকে আগে সাইজ করতে হবে, তারপরে বিষয়টা দেখছি আমি। ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আব্বু কল করেছে। এর মধ্যে রৌদ্র আর ঈশান দুজনে এসে পড়ে। ওরা দুজন ক্লাসের দিকে চলে যায়। তখন আব্বু কল আসায় আমি ওখান থেকে বের হয়ে একটু সামনে চলে যাই। কল রিসিভ করতে ওপাশ থেকে আব্বুকে, ইয়েস স্যার, কমান্ডো আবির স্পিকিং। আরে এভাবে এত পোলাইট হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সব শুনেছি। বুঝলাম না আব্বু, তুমি আবার কি এমন কথা শুনেছ? মেয়েটা সম্পর্কে আমি শুনেছি, সমস্যা নেই। আমি মেয়েটাকে অনেক পছন্দ করেছি, ওকে আমি দেখেছি। আর ওর বাবা অনেক ভালো মনের মানুষ।
তুমি আবার কার কথা বলতেছো? কিছুই তো বুঝতে পারতেছি না। আমার সাথে ন্যাকামো করা তোর লাগবে না। আমি জানি তুমি সবকিছু জেনে গেছো, তাহলে এখন আমি কি করব তুমি বলছো? কি আর করবি, তুই মেয়েটাকে একেবারে আমাদের বাসায় নিয়ে আসবি। এটা ছাড়া তো আর কিছুই নেই। মিশনটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে বৌমাকে নিয়ে আয়। আর বৌমা কি তোর থেকে বড় না ছোট এসব দেখার আমার কোনো জানার প্রয়োজন নেই। আব্বু এমনিতে রাজি, কারণ উনি অনেকদিন ধরে বলেছে ওনার ঘরে একটা বৌমা নিয়ে আসতে, কারণ আব্বু যে আর নিজে রান্না করতে ভালো লাগছে না। প্রত্যেকবার আমাকে শুধু খোঁটা দেয় যে একটা ছেলে বিয়ে হয়েছে আর নাতি হয়েছে, নাতি নিয়ে খেলা করে, মাঝে মাঝে আর্মি ক্যাম্পে নিয়ে আসে, আমাকে দাদু বলে ডাকে। কিন্তু আমার নিজের ছেলে এখন পর্যন্ত আমাকে একটা নাতি উপহার দিতে পারলো না। আব্বুর সাথে আরও কিছু সময় কথা বলে কলটা রেখে দিই। তখনই হঠাৎ করে রৌদ্র দৌড়ে আসে। দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করে, স্যার, সর্বনাশ হয়ে গিয়েছে। রাহাতের বাহিনী আমাদের এখানে এসে আক্রমণ চালাচ্ছে। সাইমা ভাবিকে ধরে নিয়ে সবার সাথে খারাপ কাজ করতে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই আমার যেন রক্ত গরম হয়ে যায়। আমি দৌড়ে ওখানে যেতে লাগলাম। বদমাইশ রাহাত নামের ছেলেটা আমাকে ধরে ক্যাম্পাসের মাঠে নিয়ে আসে। ভার্সিটির সবাই হাঁ হয়ে তাকিয়ে রয়েছে। কেউ ভয়ে কিছু বলতে পারছে না, কারণ রাহাতের সামনে কিছু বলার মতো সাহস কারোরই নেই। আমি শুধু মনে মনে আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন সব তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমার আবিরকে আমার কাছে পাঠিয়ে দেয়। এই শালি, অনেকবার বেড়েছিস, তোকে আর আমি ছাড় দিচ্ছি না। ভাই, ওকে আপনি এমন কিছু করিয়েন যাতে জীবনে মুখ দেখানোর মতো সাহস না পায়। আজ ওর এমন সুন্দর মুখটা আমি আমার হাতের স্পর্শে শেষ করে ফেলবো। ওরে ঠোঁট দুটো আমি আজকেই। কথাটা শোনা মাত্রই আমার রক্ত গরম হয়ে যায়। ঠাস করে একটা থাপড় বসিয়ে দিই। তুই এই রাহাতের গায়ে হাত তুলেছিস, তোর আজকে তোর এমন অবস্থা করব যে তুই কখনো এই সমাজের সামনে মুখ দেখানোর সাহস পাবি না। কথাটা বলে আমাকে যখন বদমাইশটা আমার অন্যতা ধরে টান দেবে, যখনই রাহাত সাইমার গায়ে হাত দেবে আমি দৌড়ে এসে ওর হাতটা ধরে ফেলি। তখনই আকাশ নামের ছেলেটা আমার বুকে একটা লাথি মারে। তোকে তো আমরা খুঁজছিলাম, আর এখন তুই চলে এসেছিস। কি রে, আমি তো ভেবেছিলাম তুই মনে হয় আমার ভয়ে পালিয়ে গিয়েছিস, কিন্তু না, তোর তো দেখি সাহস আছে। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওই শালাকে ধরে বেঁধে ফেল। আর বস, আপনি আপনার কাজ করেন। কথাটা বলেই তখনই ওই ছেলেটা সাইমার দিকে হাত বাড়াতে লাগলো, আর কিছু ছেলে আমাকে ধরে রাখলো। তখনই ওদের বেধড়ক পেটাতে লাগলাম। এই খ্যাত শালার গায়ে এত শক্তি কোথা থেকে আসলো? ওদেরকে মেরে রাহাতের কাছে যাব, তখনই আকাশ, কিরে কোথায় যাবি তুই? আমার সামনে থেকে যাওয়া এত সহজ না। আমার বস যদি জানে তুই আমার মাকিকের এমন ক্ষতি করেছিস তাহলে। তোর বস তো সে কবেই উপরে চলে গেছে, এখন তোদের পালা। মানে কি তুই? আমি টাইগার, তোদের জম, আজকে তোদের এখানে মেরে পুঁতে ফেলবো। এটা বলে ওই শালাকে একটা লাথি মারি, শালা গিয়ে পড়ে উপারে। কল করে সবটা জানার পর যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি গিয়ে রাহাতের বুকে লাথি মারি, ও সোজা গিয়ে পড়ে মাটিতে। তোর সাহস কত বড়, তুই আমাকে লাথি মারিস? আজকে তোকে আমি শেষ করে ফেলবো। ভাই, আপনার বাবাকে ওই হারামি শেষ করে ফেলেছে। আকাশের কথাই যেন হা করে আমার দিকে তাকিয়ে রইল রাহাত। তোর মাথা ঠিক আছে কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক আছি ভাই। ওই শালা আপনার বাবাকে শেষ করে দিয়েছে, আপনি ওকে ছাড়বেন না। ওই তোরা ওর দিকে পিস্তল ধর। আমি যেন কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি। তখনই রাহাতের লোকেরা আমাকে আর সাইমাকে পিস্তল ধরে বসিয়ে রাখে। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমা। আমি কিছু বললাম না। তখনই রাহাত বলে, তুই আমার বাবাকে মেরেছিস? তুই কে? তোর আসল পরিচয় কি? তুই কি মাফিয়া? আমি কে তা জানার পর তুই এখানে শেষ হয়ে যাবে। তুই আমার বাবাকে মেরেছিস, তুই বাঁচতে পারবি মনে করেছিস? না, কোনোভাবে না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? দুটোকে গুলি করে ঝাঁঝরা করে ফেল। সাইমা আমাকে শক্ত করে হাত ধরে ফেলে আর চোখ বন্ধ করে ফেলে, আর ও আমাকে বলে, আমি অনেক খুশি, আমি যাকে ভালোবাসি তার সাথে একসাথে মরতে পারবো। আমি ওর দিকে একটা মুচকি হাসি দিই। তখনই যুদ্ধ বিমান আকাশে উঠতে থাকে কতগুলো, আর কয়েকটা থেকে মিলিটারি নামতে থাকে। সবাই এসে আমাদের সামনের ছেলেগুলোকে মেরে ফেলে। তখন ওপর থেকে ফায়ার করে পাশের সব ছেলেগুলোকেও মেরে ফেলে। আর এসব দেখে সাইমা জ্ঞান হারিয়ে ফেলে।
এমন দৃশ্য দেখে রাহাত আকাশ ভয়ে পিছুতে লাগলো। তখনই আকাশ পিস্তল বের করবে, তার আগে রুদ্র গুলি করে ওকে মেরে দেয় আর রাহাত পালাতে লাগলে। কি রে, তুই কোথায় যাচ্ছিস? তোর তো আমাদের স্যারে করবে। ঈশানকে আমার কাছে নিয়ে আসে। তখনই রাহাত আমার পা ধরে বলে, ভাই, আপনাকে আমি চিনতে পারি নাই। আপনি যে মিলিটারি, আমাকে মাফ করে দেন। আমার একটাই স্বভাব, শত্রুকে ছাড় দিয়ে না। তাই আর কিছু বলতে না দিয়ে সাই সাই করে একটা গুলি মারি। ও ওখানে মাটিতে লুটিয়ে পড়ে। ভাই, আপনি ভাবিকে নিয়েছেন, প্রাইভেট জেট আপনার জন্য পাঠিয়েছে। আমি সাইমাকে নিয়ে বাসায় চলে আসি। ওর জ্ঞান ফিরতে আমাকে ওর পাশে দেখে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে ওঠে, তুমি ঠিক আছো তো হবে? তোমাকে কিছু করে নাই তো? ওর তো কোনো ক্ষতি হয়নি তো তোমার? আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। এরপর আমি সাইমাকে সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর সাইমা আমাকে জড়িয়ে ধরে। তুমি আমাকে কি ভালোবাসো? আমি তোমাকে অনেক, সত্যি অনেক বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি। সত্যি বলছো তো? আমি সাইমার ঠোঁট নিজের ঠোঁটের দখলে করে নিই। এরপর 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলি, এখন কি বিশ্বাস হয়েছে? এখন বিশেষ হয়েছে। এর মধ্যে আমার আর সাইমার বিয়েটা আবু দিয়ে দেয়। আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি। তখনই রুদ্র এসে বলে, স্যার, এখানে না দাঁড়িয়ে থেকে কি হবে যদি ভাবিকে অন্য কেউ নিয়ে যায়? আমারও তো একই কথা, কিন্তু স্যার আপনি তো আমাদের কাছে বাঘ, আর ভাবির কাছে কি হবেন? আমার তো মনে হয় বেড়াল হবে। ঠিক বলেছিস, স্যার বিড়াল হবে আর ম্যামে করবে। তবে রে আমাকে রে মস্কারি, এটা বলে ওদের দিলাম তোরানি। তারপর বাসর রুমে প্রবেশ করলাম। দেখলাম সাইমা বউ সাজে বসে আছে খাটের ওপর। আমি ওর কাছে গেলাম, আমার পা ধরে সালাম করে। আমি ওকে জড়িয়ে ধরি। ভালোবাসবে না? আমার কিন্তু একটা বেবি লাগবে। কথাটা বলে সাইমা মুখ লুকালো লজ্জায়। আমার সিনিয়র বউ দেখি লজ্জা পায়। যাই হোক, বউ বলেছে কথা তো শুনতেই হয়, তাই করলাম। বউয়ের কথা শুনে ও ঠোঁট আমি নিজের ঠোঁটের মধ্যে দখল করে নিলাম। পরে যা করলাম আপনাদের বলবে কেন? যান ভাগেন, বিয়ে করে নিজের বউয়ের সাথে করেন, যান ভাগেন যত সব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। যারা চলবে তাদের আরো বেশি করে জ্বালাবো।